5 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 5 মিনিট স্কুলের ইংলিশ গ্রামার ফর প্রাইমারি স্টুডেন্ট কোর্সটিতে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন বা যারা এই ভিডিওটির মাধ্যমে নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য আবারও বলতে চাই, আমাদের এখানে ইংলিশ গ্রামার ফর প্রাইমারি স্টুডেন্ট কোর্সটি প্রাইমারি স্টুডেন্টের জন্য সাজানো হয়েছে। সাথে সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য যাদের বেসিক লেভেলের সমস্যা রয়েছে তাদের জন্য এই কোর্সটি খুবই একটি উপযোগী বা উপকারী কোর্স হবে। এই কোর্সটি যারা করবে তারা অ্যাডভান্স লেভেলের গ্রামারগুলো খুব সহজে ধরতে পারবে এবং যারা প্রাথমিক লেভেলে আছে বা প্রাইমারি স্টুডেন্ট রয়েছে তাদের ইংলিশ পড়া এবং ইংলিশের জায়গাটা আরও বেশি সমৃদ্ধ হবে। তো এই ভিডিওটির মাধ্যমে নতুন দেখছো, এখনো পর্যন্ত অন্যগুলো ভিডিও দেখোনি, তাদের উদ্দেশ্যে বলছি, বা যারা এখনো একটি দুটি ভিডিও দেখেছো সবগুলো ভিডিও দেখোনি সবার উদ্দেশ্যে বলছি, আমাদের প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে ইংলিশ গ্রামার ফর প্রাইমারি স্টুডেন্ট কোর্সটিতে প্লে লিস্টে যাবেন, সেখানে যে যতগুলো ভিডিও রয়েছে একের পর এক দেখবেন। আশা করি বা কথা দিতে পারি আপনাদের প্রত্যেকটি ক্লাস দেখে আপনাদের বেসিক খুব সমৃদ্ধ একটি জায়গায় যাবে। তো আজকে আমরা ইংলিশ গ্রামার ফর প্রাইমারি স্টুডেন্ট কোর্সের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ একটি ইম্পর্টেন্ট ক্লাস বলা যাবে। তো পার্টস অফ স্পিচ ক্লাসটিতে আমরা বেসিক লেভেলের জন্য শিখব পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার এবং প্রত্যেক প্রকারের চিনব কি দেখে বা কিভাবে চিনতে হয়। ঠিক আছে, তো আমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখব এবং ক্লাসের শেষে এই ক্লাসটির সামারি থাকে যথারীতি আমাদের পূর্বের ক্লাসগুলোর মতোই। তো আমরা যাচ্ছি ক্লাসটিতে, আমরা শিখব পার্টস অফ স্পিচ। তো লিখছি আমরা পার্টস অফ স্পিচ। এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। এখন এই পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ, আর স্পিচ মানে হচ্ছে বক্তৃতা, কথা বলা। আমরা যদি লিখি কথা বলা, কথা বলা, তো কথা বলার অংশ, এটা বুঝি পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কথা বলার অংশ। তো আমরা এইভাবে শিখব, যে সংজ্ঞাটি আমরা এইভাবে শিখব, আমি মুখে বলছি, তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে খাতায় নোট করবে। ঠিক আমি যেভাবে বলবো সেভাবে খাতায় নোট করবে। যেটুকু অংশ লিখবো সেটুকু তো অবশ্যই লিখবে, যেটুকু আমি এখানে ছোট বোর্ডের জন্য লিখতে পারছি না সবগুলো মুখে বলবো সেগুলো তোমরা লিখে নেবে। ঠিক আছে, আমি খুব সুন্দর করে স্লো ভাবে ক্লাসটি যাবো, তোমরা টেনে অথবা ভিডিও পুশ করে করেও দেখতে পারবে। তো পার্টস অফ স্পিচ কাকে বলে, প্রথমে শিখবো পার্টস অফ স্পিচ কাকে বলে। সংজ্ঞাটা এরকম হবে, বাক্যের প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। কি বললাম? বাক্যের প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এই যে অংশ বললাম, পার্টস মানে অংশ, আর স্পিচ মানে হচ্ছে একটা কথা বলা বা বাক্য বলতে পারি, বাক্যের মাধ্যমে আমরা কথা বলে থাকি বা কথা লিখে থাকি। তো এই বাক্যের এক একটি অংশকে পার্টস অফ স্পিচ বলে। তো সেই সংজ্ঞাটাকে আমরা আরেকটু সুন্দর করে বলছি, যে বাক্যের প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে, এবার আমরা একটা উদাহরণ দেখছি যে কেমন ভাবে পার্টস অফ স্পিচ বলছে এটা। কি লিখলাম? রুমি গোস টু স্কুল। এই রুমি একটি পার্ট অফ স্পিচ, গোস একটি পার্ট অফ স্পিচ, টু স্কুল এই প্রত্যেকটি এক একটি পার্ট অফ স্পিচ। ঠিক আছে, তাই জন্য বলেছি বাক্যের প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ বলে। ঠিক আছে, তাহলে তোমরা সংজ্ঞা পেয়ে গেলে পার্ট অফ স্পিচ কাকে বলে। এবার পার্ট অফ স্পিচ কত প্রকার, আমরা পার্ট অফ স্পিচের ভাগগুলো শিখব। পার্ট অফ স্পিচ যে ভাগগুলো রয়েছে আমি নামগুলো লিখছি। প্রথম নাউন, পরে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন। আশা করি বোর্ড বুঝতে পারছো। প্রেপোজিশন আর দুটি রয়েছে, আমি এই দুটি যদি এখানে লিখি, কনজাংশন আর ইন্টারজেকশন, JECTION। ঠিক আছে, তাহলে আমরা পার্টস অফ স্পিচে কয়টি ভাগ রয়েছে? 8টি ভাগ রয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন।
ঠিক আছে, বানানগুলো আশা করি দেখতে পাচ্ছ, সবাই খাতায় তুলে নেবে। ঠিক আছে, তো এই হলো আমাদের পার্ট অফ স্পিচ কাকে বলে দেখলাম, পার্ট অফ স্পিচ কত প্রকার। এইবার এই নাউন কোনটি, অর্থাৎ আমি যে একটা সেন্টেন্স লিখেছিলাম, সেন্টেন্সের এক একটি ওয়ার্ডকে তো পার্টস অফ স্পিচ বলছি। এখন কোনটি নাউন, কোনটি প্রোনাউন, কোনটি অ্যাডজেক্টিভ, কোনটি ভার্ব, এবং আটটি কোনটিকে আমরা কোনটি নাম বলবো, এই জিনিসটা আমাদের শিখতে হবে, যেটি আমাদের অ্যাডভান্সে কাজে লাগবে। এবং যারা বেসিক লেভেলে রয়েছে বা প্রাইমারি স্টুডেন্ট রয়েছে, তাদের এইটি শিখলে তাদের একটি সেন্টেন্স পড়ে বুঝতে সুবিধা হবে যে কোন সেন্টেন্স কিভাবে গঠিত হয় বা কোন সেন্টেন্সের মধ্যে কিভাবে পার্টস অফ স্পিচ অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে, তো আমরা নামগুলো আশা করি তোমরা দেখতে পেয়েছো, খাতায় তুলে নেবে। এবার আমরা প্রত্যেকটি নামের পাশে আমরা দেখব, আমরা এক একটি আলোচনা করব, খুব ছোট ছোট আলোচনা, খুব বড় নয়, কারণ এই ক্লাসগুলো বেসিক লেভেলে, এই জন্য খুব বড় বড় আলোচনা হবে না, ছোট ছোট আলোচনা, তোমরা একটু ভালো করে বুঝে নেবে, খাতায় নোট করবে। প্রথমে লিখলাম নাউন। ঠিক আছে, এটা তোমরা লিখবে, আমি বলছি মুখে। কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে বা সকল কিছুর নামকে। আবার এভাবে বলতে পারো, কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নামকে নাউন বলে। ঠিক আছে, আমি তিনটে বললাম, তোমাদের যেটি ভালো লাগে লিখে নিতে পারো, তবে এইটি লিখো শেষে, যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নামকে নাউন বলে। যেমন আমি যদি লিখি ব্যক্তির নাম, তাহলে হেমা একটা নাম। ব্যক্তি, বস্তু, বস্তু বলতে আমরা যদি লিখি বোর্ড, বোর্ড একটি বস্তুর নাম, বা পেন একটি বস্তুর নাম। তারপর ব্যক্তি, বস্তু, স্থান, অর্থাৎ এটা আমরা যদি স্থান বলে থাকি, তাহলে একটা স্থান লিখতে পারি, যে আমরা লিখলাম হচ্ছে খুলনা বা কলকাতা, কলকাতা, কলকাতা। তো এই স্থানগুলোর নাম বললাম, অর্থাৎ ব্যক্তি, বস্তু, স্থান, আরো অনেক কিছুর নাম হতে পারে, সেই সকল নামগুলোকে পার্ট অফ স্পিচ এর মধ্যে নাউন বলবে। ঠিক আছে, তাহলে আমরা নাউন শিখলাম যে ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো কিছুর নামকে নাউন বলে। কয়েকটি নাউন আমরা লিখে দিয়েছি, তোমরা কাকে বলে সংজ্ঞাটি লিখে পাশে উদাহরণগুলো লিখবে। ঠিক আছে, যে নাউন দিয়ে এরকম লিখে কাকে বলে লিখে, লিখে শেষে একটা উদাহরণ, তিনটে চারটে উদাহরণ যেগুলো আমি লিখেছি, উদাহরণগুলো লিখে নেবে, বারবার চর্চা করবে। ঠিক আছে, তো এবার যাচ্ছে নাউনের পরে প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন। এখন প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তোমরা লিখবে প্রোনাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। কেমন? দেখো, আমরা যদি লিখি যে রুমি ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট এটি একটি সেন্টেন্স। এখানে রুমি একজন ব্যক্তির নাম, তাহলে এটা কি হয়েছে, আমরা শিখলাম নাউন হয়, এটা কোনো কিছুর নামকে নাউন বলে। এখন এই যে একটি সেন্টেন্স লিখলাম রুমি ইজ এ স্টুডেন্ট, তারপর পরবর্তীতে ওই রুমিকে ব্যবহার করে যদি আমরা আরেকটি সেন্টেন্স লিখি, তখন আমরা লিখব শি ইজ এ গুড গার্ল, গার্ল। তাহলে এই রুমি বারবার না লিখে রুমির পরিবর্তে আমরা এখানে শি লিখছি। আমরা কিন্তু বলছি না যে প্রথমে সেন্টেন্সে যেমন বলছি রুমি ইজ এ স্টুডেন্ট, তারপর কিন্তু আবার বলছি না রুমি ইজ এ গুড গার্ল, এটা বলছি না, বলছি কি সুমি, এই রুমির পরিবর্তে শি, দুঃখিত, রুমির পরিবর্তে শি বলছি। তাহলে এই যে রুমি, এটা একটা নাউন, এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে কি শি, তাই জন্য এটি একটি পার্ট অফ স্পিচ এর মধ্যে প্রোনাউন। ঠিক আছে, তাহলে প্রোনাউনের সংজ্ঞায় ছিলাম কি, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তাহলে এখানে রুমি হচ্ছে নাউন, এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে শি, শি হলো প্রোনাউন। ঠিক আছে, তাহলে আমরা এরকম কয়েকটি প্রোনাউনের নাম লিখে দিচ্ছি। কি কি হবে? হি, শি। এই হি হচ্ছে কোন পুরুষের নামের পরিবর্তে হি ব্যবহৃত হবে, আর কোন মেয়ের নামের পরিবর্তে শি ব্যবহৃত হবে, যেমন আমি রুমির পরিবর্তে ব্যবহার করেছিলাম হি, শি। তারপর ইট, হি, শি, ইট, দে, উই, আই, এগুলো প্রোনাউন হিসাবে চিনি। আরো অনেকগুলো রয়েছে, তোমরা এরকম কয়েকটি উদাহরণ লিখে নিও, কয়েকটি উদাহরণের নাম লিখে নিও। ঠিক আছে, তাহলে আমরা প্রোনাউন বুঝতে পারলাম। এবার আমরা যাব অ্যাডজেক্টিভ। যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবে, আমরা কমেন্টের মাধ্যমে উত্তর দিতে পারি। অ্যাডজেক্টিভ,
অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ সংজ্ঞাটা আগে বলছি, তোমরা খাতায় নোট করবে। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। আমি আবারও প্রথম থেকে বলছি, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, এবার আমরা একটু সংজ্ঞার সাথে উদাহরণ দেখব। যেমন তুলিমা ইজ গুড স্টুডেন্ট, এদের একটা দেখতে ভালো লাগুক। তুলিমা ইজ এন গুড স্টুডেন্ট। এখানে দেখো তুলিমা একটি নাউন, এখানে ইজ এ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, এই গুড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কারণ কি, এই যে তুলিমা একটি নাউন, এর একটি দোষ বা গুণ, এটা হচ্ছে সেই গুণের নাম, অর্থাৎ তুলিমা একজন ভালো ছাত্রী। তো এখানে ভালো, ভালো কথাটি হচ্ছে গুণ বুঝিয়েছে, গুড দ্বারা ভালো বুঝিয়েছে, তাই জন্য এটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞার মধ্যে দেখেছিলাম নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বোঝাবে। তাহলে তুলিমা একটা মেয়ের নাম, তার গুণ বুঝিয়েছে গুড দ্বারা, এই জন্য এটি অ্যাডজেক্টিভ। তাহলে গুড হলো অ্যাডজেক্টিভ। আরো যদি কয়েকটা উদাহরণ দেখি, I buy 5 pens, I buy 5 pens, I মানে আমি, এটি একটি প্রোনাউন, আমি বলেছি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, এই যে সংখ্যা, আমি 5টি কলম কিনেছি, এটা একটা সংখ্যা, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা প্রকাশ করবে কাদের? নাউন বা প্রোনাউনের, তখন সেটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, আমি সেন্টেন্সের মাধ্যমে উদাহরণগুলো লিখেছি, সেগুলো তোমরা লিখে নেবে। পাশাপাশি কয়েকটি শব্দ আমি লিখে দিচ্ছি, যে এই শব্দগুলো পার্ট অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ হয়ে থাকে। যেমন কি, গুড, ব্যাড, টল, টল, শর্ট, শর্ট, বিগ, স্মল, এই সকল শব্দগুলো আমরা অ্যাডজেক্টিভ বলে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিট করলাম। এবার আমরা যাব ভার্বে যাব। ঠিক আছে, ভার্ব। ঠিক আছে, ভার্ব। তাহলে ভার্ব কাকে বলে প্রথমে সংজ্ঞা হিসেবে শিখব। যে সকল ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে আমরা বললাম কাজ করা বোঝাবে। এবার সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি, যে কি লিখলাম সেন্টেন্স, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। এই যে আই, আমি, ডু মানে করি, দা ওয়ার্ক কাজটি করি। তাহলে এখানে কাজটি করি বোঝাচ্ছে কি দ্বারা? ডু দ্বারা। এই ডু হলো আমাদের ভার্ব। ঠিক আছে, তাহলে কোনো কাজ করা বোঝাবে যে ওয়ার্ড, তাকে ভার্ব বসবে। তাহলে এখানে ডু হচ্ছে আমাদের ভার্ব। উই প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তো এই যে প্লে মানে হচ্ছে খেলা করা বোঝাচ্ছে, অর্থাৎ সে যে ধরনের হোক না কেন, করা, খাওয়া, যাওয়া, হওয়া ইত্যাদিকে সব ভার বসবে। তাহলে আমরা খেলা করা বা কোথাও যাওয়া, এগুলোকে সব ভার বলবে। তাহলে এই যে প্লেটা আমাদের এখানে কি হবে? ভার পাবে। এই যে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, খেলা একটা কাজের মধ্যে পড়বে, তাই জন্য প্লে আমাদের ভার। ঠিক আছে, তো এরকম দুটো সেন্টেন্স আমি লিখলাম। এবার কয়েকটি শব্দ আমি লিখে দিচ্ছি, যে শব্দগুলো তোমরা প্রতিনিয়ত ভার্ব হিসেবে পেয়ে থাকো। যেমন গো, কাম, যেমন এটি লিখলাম প্লে, ইট, এটি ইট, ওই যে বাই লিখেছিলাম একটা সেন্টেন্সে, বাই। এই অনেক শব্দগুলো পেয়ে থাকবে, অর্থাৎ প্রতিনিয়ত যে কাজগুলো হয়ে থাকে সেগুলোকে সব আমরা ভার বলবো। তাহলে তোমরা তুলে নাও। এবার আমরা শিখলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। শিখবো হচ্ছে
ভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে প্রথমে শিখব, যে যে সকল ওয়ার্ড ভার্বকে মডিফাই করে। এখন মডিফাই কি এটা একটু বুঝতে অসুবিধা হবে, আরো সহজ করে বলবো, যে সকল ওয়ার্ড ভার্বকে বা যে সকল শব্দ ভার্বকে প্রশ্ন করে। কেমন প্রশ্ন করে এইটা নিয়ে হচ্ছে কথা। তাহলে আমরা সেন্টেন্সটা, আমরা কিন্তু সংজ্ঞাটা প্রথমে শিখলাম অ্যাডভার্ব, যে যে সকল ওয়ার্ড ভার্বকে মডিফাই করে বা প্রশ্ন করে তাকে অ্যাডভার্ব বলে। এটা লিখে নাও, এবার তোমাদের উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। দেখো আমরা এখানে দুটি সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্স হচ্ছে হি রানস ফাস্ট। হি মানে সে, রান দৌড়ায়, ফাস্ট দ্রুত দৌড়ায়। এখন আমরা দেখো এই ফাস্ট শব্দটিকে আর এই রান শব্দটির মধ্যে একটু প্রশ্ন করার চেষ্টা করি। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। আমরা যদি বলি সে কেমন ভাবে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়, এই দ্রুত কথাটি হচ্ছে ভার্বকে প্রশ্ন করেছে। সে কেমন ভাবে দৌড়ায়, কেমন ভাবে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায়। তাহলে ফার্স্ট হচ্ছে ভার্বের প্রশ্নের উত্তর দিয়েছে, অর্থাৎ এই জন্য এই ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাড ভার্ব, ভার্বকে মডিফাই করেছে বা প্রশ্ন করেছে। তাহলে আমরা কি শিখলাম, যে এইখানে ভার্বকে প্রশ্ন করবে বা মডিফাই করবে যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটিকে আমাদের বলবো অ্যাড ভার্ব। তাহলে এখানে রানস ফাস্ট, এই ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাড ভার্ব। পরেরটা লিখেছি তমা রাইটস কুইকলি। তমা রাইটস কুইকলি, তমা খুব তড়িহড়ি করে লেখে বা খুব দ্রুত লেখে। তো তমা রাইটস, তমা লেখে, কুইকলি তড়িহড়ি করে বা দ্রুত বা স্পিডে, বা আমরা যদি বলা হয় দ্রুত লিখে, স্পিডে বললে আবার ইংলিশ শব্দ হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি লিখে। তো তমা কেমন ভাবে লিখে, খুব তাড়াতাড়ি লিখে। তাহলে এই ভার্বকে প্রশ্ন করছে কি, কুইকলি, এটার জন্য এটা অ্যাড ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা দুটো সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভার্ব দেখলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো তোমরা নোট করবে। এবার আমরা শিখবো বা দেখবো প্রেপজিশন। প্রেপজিশন, প্রেপজিশনের সংজ্ঞাটা কি হবে, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা আগে বসে অর্থের সামঞ্জস্য তৈরি করেন তাকে প্রেপজিশন বলে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি বললাম, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা আগে বসে তাদের মধ্যে অর্থের সামঞ্জস্য করে তাকে প্রেপজিশন বলে থাকে। ঠিক আছে, তো আমরা প্রথমে একটি দুটি সেন্টেন্স দেখি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দেখো আই মানে আমি, গো মানে যাই, টু স্কুল স্কুলে যাই। তাহলে এই স্কুল একটা কি, স্কুল প্রতিষ্ঠানের নাম। আমরা বলেছি যে কোনো কিছুর নামকে নাউন বলে, স্কুল একটি প্রতিষ্ঠানের নাম, তো এটা নাউন। এর পূর্বে বসেছে দেখো টু, টু বসে এটার মধ্যে একটা অর্থ সম্পর্ক করেছে যে আমি স্কুলের দিকে যাই, কিন্তু ওটা না বলে বলি আমরা স্কুলে যাই। কিন্তু তুমি যদি টু না দাও তাহলে কিন্তু সেন্টেন্সের পুরো একটা অর্থ আসবে না। এই জন্য এই টুটাকে প্রেপজিশন হিসেবে বলছি, যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে একটা অর্থের সামঞ্জস্য দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই রকম সেন্টেন্স এই যে একটি লিখলাম, এই সেন্টেন্সের মধ্যে টু হচ্ছে প্রেপজিশন। আমি আরো কয়েকটা শব্দ লিখে দিচ্ছি, সেগুলো তোমরা লিখে নাও, সেগুলো প্রেপজিশন। যেমন টু, ফর, আফটার, বিফোর, বিফোর, অফ, ইন, অনেকগুলো রয়েছে। আমি কয়েকটা লিখে দিলাম, তোমরা নামগুলো লিখে নিও। এগুলো তোমরা বেশিরভাগ সময় কাজে বা বিভিন্ন কিছুতে ব্যবহার করে থাকো। ঠিক আছে, তো এগুলো তুলে নাও। লাস্ট, লাস্ট নয়, কনজাংশন রয়েছে, কনজাংশন। এখন কনজাংশন এই শব্দটি বা এর সংজ্ঞাটা প্রথমে আমরা শিখব, যে যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। ঠিক আছে, তাহলে কনজাংশন কাকে বলে, যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। আমি একটু উদাহরণ লিখছি, দেখো লিখলাম তুহিন অ্যান্ড তমাল আর বেস্ট ফ্রেন্ড। আমি দেখো বলেছি যে যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক শব্দকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এখানে তুহিন
এবং তমাল এই দুটোকে যুক্ত করেছে অ্যান্ড, তুইন অ্যান্ড তমাল যুক্ত করেছে, তুইন এবং তমাল একসাথে মিলিয়ে বলছে, তাই জন্য এটি কনজাংশন। ঠিক আছে, তো এরকম দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যে সকল ওয়ার্ড একত্রিত করে তাদেরকে আমরা কনজাংশন বলে থাকি। তো এরকম কয়েকটি শব্দ আমি লিখে দিচ্ছি, তোমরা একটু তুলে নেবে। তাহলে কি কি রয়েছে? ওর, অ্যান্ড, বাট, নর, এই সকল শব্দগুলো, আরো অনেকগুলো রয়েছে, এগুলো বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি, এই জন্য এই শব্দগুলো লিখলাম। ঠিক আছে, তাহলে তোমরা তুলে নাও। এবার আমরা দেখবো লাস্ট অন শিখবো ইন্টারজেকশন। ইন্টারজেকশনে কি, যে সকল ওয়ার্ড কোনো আবেগ প্রকাশ করবে, সেটা হতে পারে আনন্দের আবেগ, দুঃখের আবেগ, বা যে কোনো আবেগ প্রকাশ করবে, তাকে ইন্টারজেকশন বলবে। ঠিক আছে, তাহলে কি বললাম? যে সকল ওয়ার্ড কোনো আবেগ প্রকাশ করবে, অর্থাৎ দুঃখ, আনন্দ, যে কোনো ধরনের আবেগ প্রকাশ করবে, খুশি, এই সকল আনন্দ প্রকাশ করবে, তাকে ইন্টারজেকশন বলবে। এবং সেই ইন্টারজেকশন গুলো কয়েকটি শব্দ ব্যবহার করে আমরা সেই ইন্টারজেকশনকে প্রকাশ করি, তাদের মধ্যে কয়েকটি লিখছি এবং সাথে সেন্টেন্সও লিখছি। হুররে, এবং মনে রাখতে হবে যে এই ইন্টারজেকশনের সময় এই চিহ্নটি ব্যবহৃত হবে, এই চিহ্নটি ব্যবহৃত হবে, যাকে বলা হয় বিস্ময়বোধক চিহ্ন বা ইন্টারজেকশন মার্কার। তো এই চিহ্নটি এখানে ব্যবহৃত হবে। তো হুররে, উই ওন দ্য গেম, সরি আমি লিখলাম হুররে উই ওন দ্য গেম। সেন্টেন্সটির অর্থ কি? হুররে, কি মজা, উই ওন দ্য গেম, আমরা খেলায় জিতে গিয়েছি। তো এই হুররে আমরা একটি আনন্দ প্রকাশক শব্দ হিসেবে ব্যবহার করছি, এই জন্য এটি ইন্টারজেকশন। ঠিক আছে, এটা যদি বলা হয় দুঃখ, তখন অ্যালাস, অ্যালাস লিখে আবার এই বিস্ময়বোধক চিহ্ন, এখানে তোমরা একটা সেন্টেন্স লিখে দিতে পারো যে হি ডায়েটস, সে মারা গিয়েছে। তো এখানে অ্যালাস এবং হুডের শব্দটি দ্বারা আমরা এখানে কি ব্যবহার করছি? ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে, বা ওয়াও বলতে পারো, WOW, ওয়াও, কি মজা বা কি আনন্দ। এগুলো হচ্ছে সব ইন্টারজেকশন বোধক শব্দ। তো আমরা এই ক্লাসটি দেখলাম, পার্ট অফ স্পিচ ক্লাসটি। তো আমরা যদি ক্লাসটির সামারিতে যাই, তাহলে কি বলবো? পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যের প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ বলে। পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাউন, প্রোনাউন। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ডরা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কাজ করাকে ভার্ব বোঝায়। ঠিক আছে, অ্যাডভার্ব, যে ওয়ার্ড ভার্বকে প্রশ্ন করে তাকে অ্যাডভার্ব বলে। এবার নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে একটি অর্থের সামঞ্জস্য করে সেন্টেন্সের মধ্যে, তাকে প্রেপোজিশন বলে। কনজাংশন, যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে একত্রিত করে তাকে কনজাংশন বলে। ইন্টারজেকশন, কোন আবেগ প্রকাশ করে, দুঃখ, আনন্দ, খুশি, এগুলো আবেগ প্রকাশ করে, তাকে ইন্টারজেকশন বলে। আশা করি প্রত্যেকের ক্লাসটি ভালো লেগেছে। কে কোথা থেকে দেখছো, ক্লাসটি কেমন লাগছে, সবাই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা এখনো পর্যন্ত এই 5 মিনিট স্কুল চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হওনি, তারা সাবস্ক্রাইবের মাধ্যমে যুক্ত হবে। এতক্ষণ ধরে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।